দেশের শ্রম পরিস্থিতি, শ্রমের বিপরীতে মজুরি, সামাজিক স্বীকৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য অর্থনীতিবিদ ডক্টর অনন্য রায়হান। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু শুরুতেই আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে আমরা প্রতিবেদন দেখেছি 2-3টি, লাইভে আমরা বিভিন্ন কর্মসূচি দেখলাম। সব কিছু মিলে যদি বলি যে আন্দোলন এবং সংগ্রাম প্রতি বছর আমরা দেখি, কিন্তু এই যে শ্রমের স্বীকৃতি, শ্রমিকের আইনি স্বীকৃতি, সেটি আসলে কতদূর কি মনে করেন? শ্রমের স্বীকৃতির দিক থেকে আমি বলবো যে 54 বছর স্বাধীনতার পরেও 54 বছরে আমরা খুব বেশি আগাতে পারিনি। শ্রম আইন মাত্র 42টি খাতের শ্রমিককে সুরক্ষা দেয়, আইনি সুরক্ষা দেয়। আমরা শ্রম কমিশনের সংস্কার যে রিপোর্টটি হয়েছে সেখানে আমরা সুপারিশ করেছি যেন সব খাতের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কাজের ধরন নির্বিশেষে যাতে প্রত্যেকে আইনি সুরক্ষার আওতায় আসে। এটি করতে পারলে একটা বড় অগ্রগতি হবে। সেটি আসলে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক মধ্যে তো যারা ডেইলি বেস কাজ করে তারা কিভাবে সুরক্ষার আওতায় আসবে, তার এই ব্যাপারটা আপনারা কিভাবে কাজ করছেন? মানে আইনি সুরক্ষাটা যদি থাকে সেক্ষেত্রে যে সমস্ত তাদের মজুরি থেকে শুরু করে কর্মঘণ্টার ক্ষেত্রে এখন যারা নিয়োগকারী তাদের যে স্বেচ্ছাচারিতা, সেক্ষেত্রে একটা নিয়ন্ত্রণের সুযোগ আসবে এবং যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সুযোগ থাকবে ওগুলোর একটা তদারকি করার। এখন সেই সুযোগটা নেই। সেক্ষেত্রে উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী যারাই বলি, যারা মালিক পক্ষ থাকে তারা বরাবরই সরকার কিংবা উপরের দিকে চাপটা বেশি দিয়ে দেয়, কারণ শ্রমিকদের অধিকার আদায় যাতে একটু হলেও নমনীয় থাকে সরকার। সেই জায়গায় আসলে কতটুকু মালিক এবং শ্রমিক তাদের মধ্যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক কিংবা সেখানে কতটা সহমর্মিতা সৃষ্টি করা যায়, কি মনে করছেন? আমার মনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আইনে যাই থাকুক না কেন, শিল্প সম্পর্কে যদি উন্নয়ন না ঘটে, অর্থাৎ মালিকদের সহমর্মিতা উপলব্ধি যে আমি যদি ন্যায্য মজুরি দিই এবং তাদের যে কর্ম পরিবেশ নিশ্চিত করি, তাহলে উৎপাদনশীলতা বাড়বে এবং তার ফলে আমার মুনাফাও বাড়বে। এই যে উপলব্ধিটা জরুরি। এবং একটা আমাদের মতো শ্রমবাজার যেখানে বলি যে বায়ার্স মার্কেট কিংবা মনোপসনি, অর্থাৎ বায়ার নির্ধারণ করে দাম কত হবে। নর্মালি কিন্তু আমরা দেখি যে যিনি সেল করেন মনোপলিস মার্কেটে, তারা নির্ধারণ করে যে কত দাম হবে একটা পণ্যের। তো এরকম মার্কেটে ভারসাম্য আনতে গেলে সরকারের ভূমিকা স্বীকৃত সারা পৃথিবীতে। সে জায়গায় আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে এবং আমি মনে করি যে এখন যে সংস্কারের যে একটা ধারা শুরু হয়েছে, এটার মাধ্যমে সরকার যদি একটু ভারসাম্যমূলক অবস্থানে আসতে পারে, তাহলে আমি মনে করি যে মালিক পক্ষের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া সম্ভব। কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রণোদনার প্রয়োজন, বিশেষ করে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে নিবর্তনমূলক ব্যবস্থা একটা সমন্বয় হলেই আমার মনে হয় অগ্রগতিটা হবে। অনেকে যদি বলেন যে বিভিন্ন ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু এখন আছে, অনেক ক্ষেত্রেই নিউট্রালি তারা সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে রাজনৈতিক সরকার আমাদের আগে ছিল, তারা দীর্ঘ 15 বছরে এটি অস্থিতিশীল অবস্থায় থেকেই গেছে, এখন আসলে কতটুকু সম্ভব কিংবা আগামীতে কিভাবে কাজ করা যায়? আমার মনে হয় যে একটা বিরাট সুযোগ আমাদের সামনে। অন্তর্বর্তী সরকারের যে শুরু করেছে সংস্কারের যে প্রক্রিয়া, যেমন ধরুন যে শ্রম সংস্কার কমিশন এই প্রথম হলো স্বাধীনতার পরে। তো আরও বাকি যে ক্ষেত্রগুলোতে সংস্কার প্রস্তাবগুলো এসছে, যাতে ঐক্যমত্য যদি প্রতিষ্ঠা হয়, যেখানে সবগুলো রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি কিংবা অঙ্গীকারটা করবে যে যেই ক্ষমতা আসুক না কেন সংস্কারের কিছু কিছু বিষয় তারা বাস্তবায়ন করবে। এবং আমরা যদি রাজনৈতিক ম্যানিফেস্টোতে এই ঘোষণাগুলো দেখতে পাই, আমার মনে হয় যে পরবর্তীতে যদি যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারা যদি এই চাপটা অব্যাহত রাখে, আমার ধারণা যে সরকারও এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে আসতে বাধ্য হবে। আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেক্ষেত্রে সংস্কার কমিশন এই প্রথম বলা চলে। সেক্ষেত্রে আসলে এতদিন হলো না কেন? এর পেছনের কারণটা কী ছিল আসলে? আমি বলবো যে একটা সামগ্রিক উদাসীনতা, তারপর ট্রেড ইউনিয়নের প্রতি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তো আছেই, পাশাপাশি দু একটি খাতের মানে আমি বলবো যে প্রাধান্য, এই যে শ্রম অধিকার আন্দোলনে গার্মেন্টস সেক্টরের বাইরে যে বিশাল যে সংখ্যক শ্রমিক, দেখা যায় যে গার্মেন্টস খাতের যে পরিস্থিতি সেটাই অন্য খাতকে ডমিনেট করে, যার ফলে অগ্রগতি যেটুকু হয়েছে গার্মেন্টস খাতকে কেন্দ্র করে সামগ্রিকভাবে সংকুচিত হয়ে আছে। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে তো কিছুই হয়নি। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিক করতে পারি এবং সেখানে যদি একটা দীর্ঘমেয়াদী কর অবকাশ একটা মানে প্রতিশ্রুতি থাকে, তাহলে যারা এখন অপ্রাতিষ্ঠানিক আছেন তারা প্রাতিষ্ঠানিক হতে আগ্রহী হবেন এবং তার ফলে আইনি কাঠামোর মধ্যে আসলে আমার মনে হয় যে শ্রমিকরা যেরকম তাদের অধিকার
নিশ্চিত করার সুযোগ পাবেন, আবার যারা উদ্যোক্তা আছেন তারাও একটা নিশ্চিত পরিবেশের মধ্যে কাজ করার সুযোগ পাবেন। আরেকটি বিষয় হতে পারে কিনা সেটা হচ্ছে যে মানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেতনের জন্য আন্দোলন হয়, বিভিন্নভাবে আন্দোলন হয়, কিন্তু সেটা মালিক পক্ষের সাথে যদি এখানে শেয়ার করা, অর্থাৎ লভ্যাংশ একটা শেয়ার যদি শ্রমিকদের জন্য ধার্য করা হয় কিংবা নিশ্চিত করা হয়, সেটি আসলে কর্মপরিবেশ কতটা সুন্দর থাকবে কি মনে করেন? আমি একটু আগের প্রসঙ্গ যদি বলি যে ধরুন তিনটা বিষয় এখানে জড়িত। একটা হলো ন্যায্য মজুরি, যে কারণে আমরা বলছি একটা ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ করা, যে কোনো খাতের মালিকই তার নিচে বেতন দিতে পারবে না। আরেকটা হলো ঠিক সময় মতো মজুরি দেওয়া। তো আন্দোলন যেগুলো হচ্ছে দুইটা কারণেই, কিন্তু একটা হলো ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে, এবং আরেকটা হলো যে ঠিক সময় মতো বেতন দেওয়া হচ্ছে না। এবং যাবতীয় আন্দোলন কিন্তু বকেয়া বেতনকে কেন্দ্র করে মূলত। তো সেক্ষেত্রে আর আপনি যেটা বলছিলেন যে লভ্যাংশ অংশীদারিত্ব, সেটা কিন্তু আইনে রয়েছে, কিন্তু এটা সার্বজনীন না। আমরা প্রস্তাব করেছি যেন এই 5% যে মুনাফার অংশীদারিত্ব সার্বজনীন সব খাতের জন্য করা হয়। এটা করলে আমার ধারণা যে শ্রমিকদেরও একটু তার নিজস্ব প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা তৈরি হবে এবং শিল্প সম্পর্ক উন্নয়ন ঘটবে এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি লাভবান হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা শ্রমিক আছে, যারা বিভিন্নভাবে এখানে সৃষ্টি হয়, তাদের ব্যাপারে আসলে শাস্তিমূলক কোনো ব্যবস্থা কিংবা এরকম কিছু থাকে? এটা তো বিদ্যমান আইনে আছে, সেখানে নতুন কোনো আইনের প্রয়োজন নাই। যে কোন কোন ক্ষেত্রে শ্রমিকদের আন্দোলনের কোন কোন বিষয়গুলো আইনি কাঠামোর মধ্যে বাইরে যাবে এবং শাস্তিযোগ্য হবে, সেটা কিন্তু আছে। আমরা যেটা বলছি যে পাশাপাশি মালিক পক্ষকে একটা দায়বদ্ধতার মধ্যে আনা যায় কিনা। যেমন আমরা প্রস্তাব করেছি যে বকেয়া যদি হয় বেতন সর্বোচ্চ 30 দিন পর্যন্ত, এবং এর জন্য প্রতিদিনের জন্য 0.5% একটা অথবা একটা সুনির্দিষ্ট শতকরা হারে জরিমানা ধার্য করা যায় কিনা, এরকম কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। আমরা জানি যে বিভিন্ন সময় দাবি উঠছে যে নারী শ্রমিকদের জন্য 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, সেটি বিষয়ে তো বেশ আলোচনা জোরালো হচ্ছে। আপনি কি মনে করেন? আমার মনে হয় যে এটা পার্শ্ববর্তী ভারত থেকে শুরু করে সারা পৃথিবীতে অনেক দেশেই মাতৃত্বকালীন ছুটির কয়েকটা মানে ধরন রয়েছে। একটা হচ্ছে যে পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি, পাশাপাশি সর্বোচ্চ 2 বছর কিংবা 5 বছর পর্যন্ত চাকরিটা যেন থাকে এবং যে কোনো সময় উনি ফেরত আসতে পারেন, এই সুবিধাটা রাখা হতো। তো আমরা দুটারই সুপারিশ করেছি, তবে আমাদের বাস্তবতায় হয়তো ধীরে ধীরে যেতে হবে। তবে 6 মাসের যে পূর্ণ বেতন সহজে ছুটি, আমার এটা অনতিবিলম্বে করা সম্ভব এবং অনেক খাত কিন্তু এখনই করছে, যেটার উদাহরণ আমরা অনুসরণ করতে পারি। আমরা আলোচনার শেষ দিকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম মহান মে দিবসে শ্রমিক, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শ্রম সংস্কার কমিশন সদস্য অর্থনীতিবিদ ডক্টর অনন্য রায়হান।